সবাইকে সাইকেল দুয়ে স্বাগতম জানাচ্ছি ফেসবুক লাইভে। গ্রুপটাতে আমি নিজেই যুক্ত হতে দেরি হয়ে গেল, সেই জন্য ফেসবুক লাইভে যেতে একটু সময় লাগলো। সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা? ছোট্ট ভাই বোনেরা ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা বলো তো। তোমরা কি লাইটিং এ কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? আমাকে একটু বলো তো, আগের চেয়ে কি লাইটটা একটু কমে গেছে নাকি লাইট একটু বাড়াবো? কোনটা করলে লাইট নাকি আগের মতোই, মানে যা দেখতে আগে যেমন দেখতা এখনো একই রকম? তোমাদের চোখে কি কোনো পরিবর্তন ধরতে পারছে? আমরা লাইটিংটা একটু চেঞ্জ করেছি, কিন্তু এটা ভালো হলো নাকি খারাপ সেটা বুঝতে পারছি না। যদি বলো যে ভাই ভালো হয়েছে তাহলে ফাইন। আমার কাছে মনে হচ্ছে লাইটগুলো একটু কমে গেছে, মানে একটু ডিম হয়ে গেছে, আগের থেকে অনেক বেটার। এখন একটা স্মুথ ভাব আসছে, তাই না? হয়তোবা লাইট একটু কম, কিন্তু মনে হয় একটা স্মুথ ভাব এসেছে, তাই তো? আচ্ছা, ভেরি গুড, তাহলে লাইটিংটা বেটার, থ্যাংক ইউ। তাহলে আমরা চলো বিসমিল্লাহ বলে আমাদের প্রাণীবিজ্ঞানের যাত্রা শুরু করি। আমরা যখন প্রাণীবিজ্ঞানের যাত্রা শুরু করব, আমাদের লক্ষ্য থাকবে প্রাণীবিজ্ঞানকে এমনভাবে পড়া, প্রাণীবিজ্ঞান মানে তো তুমি আর আমি, তোমার আমার বিজ্ঞান। এই প্রাণীবিজ্ঞানে মোট 12টা চ্যাপ্টার আছে। 12টা চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, আর চ্যাপ্টার 11 আর চ্যাপ্টার 12, এই 4টা চ্যাপ্টার ছাড়া বাকি 8টা চ্যাপ্টারে আমাদের মানুষের কথা বলা আছে। প্রাণীবিজ্ঞানের মোট 12টা চ্যাপ্টারের মধ্যে 4টা চ্যাপ্টার ছাড়া বাকি 8টা চ্যাপ্টারই তুমি দেখবা চ্যাপ্টারগুলোর নাম হলো মানব দেহের অমুক, মানব দেহের তমুক। মানব দেহ নিয়েই হলো তোমার 8টা চ্যাপ্টার। কি কি? মানব দেহের পরিপাকতন্ত্র, আমরা যেটাতে খাই, মানব দেহের রক্ত সংবহন তন্ত্র, মানব দেহের শ্বসন তন্ত্র, রাইট, মানব দেহের বর্জ্য নিষ্কাশন রেচন তন্ত্র, 4টা। তারপরে মানব দেহের কঙ্কালতন্ত্র হয়ে গেল 5টা। মানব দেহের সমন্বয় ও নিয়ন্ত্রণ হয়ে গেল 6টা। মানব দেহের প্রতিরক্ষা হয়ে গেল 7টা। মানব জীবনের ধারাবাহিকতা অর্থাৎ আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, মোট 8টা। মানব দেহ সম্পর্কে তোমার এই বইয়ের চ্যাপ্টার হলো 8টা। এবং মানব দেহ সম্পর্কে পড়ালেখা করা সবসময় মজাদার, কারণ এই পড়াটা তো তোমাকে আমাকে সামনে সাহায্য করবে তোমার নিজেকে বুঝতে। দেখো, আমি ডাক্তার হয়ে কোন জিনিসটাতে প্রাউড ফিল করি? এক নাম্বার হলো যে ধরো ডাক্তার মানুষ আমাকে একটু সম্মান করে সমাজে, ডাক্তারদের এখনো সমাজে কিছুটা সম্মান সম্মান আছে, সেগুলা সব ঠিক আছে। কিন্তু যেই জিনিসটা আমাকে বেশি ভালো লাগে সেটা হলো আমার পেট ব্যথা হলে, আমার পায়ে ব্যথা হলে, আমার হাতে ব্যথা হলে, আমার যে কোনো অসুখ হলে সবার আগে আমি বুঝতে পারি যে আমার সমস্যাটা কোথায় হলো, এবং সেই অনুসারে আমি হয় নিজের চিকিৎসা নিজে করি, নাহলে কোন ডাক্তারের কাছে যেতে হবে সেটা আমি বুঝতে পারি। আমার পরিবারের কেউ অসুস্থ হলে আমি সবার আগে আতঙ্কগ্রস্ত না হয়ে আমি বুঝতে পারি যে কি করা উচিত এখন, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই অন্য পরিবারগুলোতে এটা সম্ভব হয় না। যেখানে যেখানে কোনো ডাক্তার নেই, তারা দেখবে যে অল্প জ্বরেই ডাক্তার দেখাতে হয়, বেশ একটা হ্যাসেল পোহাতে হয়। তো মানব দেহ সম্পর্কে জানলে তুমি ডাক্তার না হও, তুমি মোটামুটি একটা আইডিয়া পাবা, তোমার কিছু মোটামুটি একটা আইডিয়া তোমার, একটা ছোটখাটো হলেও একটা আইডিয়া তোমার হবে। আচ্ছা ঠিক আছে, একটা আইডিয়া না হয় তোমার হবে, কিন্তু বাকি যে চ্যাপ্টারগুলা, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 12, এই 3টা চ্যাপ্টারের নাম কি? এই চ্যাপ্টারগুলোর নাম হলো, প্রথম চ্যাপ্টারের নাম প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। পুরো পৃথিবীতে কত রকমের প্রাণী, কত কোটি কোটি রকমের প্রাণী, লক্ষ লক্ষ রকমের প্রাণী, সেইটা নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। 2 নাম্বার চ্যাপ্টারে তুমি দেখবা এই লক্ষ লক্ষ প্রাণীর মধ্যে 3টা প্রাণী নিয়ে তুমি পড়ালেখা করবা। একটার নাম ঘাসফড়িং, একটার নাম রুই মাছ, যেই রুই মাছ আমরা খাই, যে ঘাসফড়িং আমরা চারপাশে ঘুরতে দেখি। আরেকটা হলো হাইড্রা, যাকে আমরা কোনোদিন আমাদের চারপাশে ঘুরতে দেখি না, কিন্তু হাইড্রার সাথে আমরা সবাই পরিচিত। আর 12 নম্বর চ্যাপ্টারে এই প্রাণীগুলো কিভাবে আচরণ করে আমরা সেইটা নিয়ে পড়ালেখা করব। তো এই যে পুরো চ্যাপ্টারটা প্রাণীর আচরণ ও শ্রেণীবিন্যাস, তোমাদের পরীক্ষায় এটা থাকতে পারে। হ্যাঁ,
তোমাদের পরীক্ষায়, তোমাদের সামনে সিটি পরীক্ষা হয়তোবা তোমরা অনেকেই পড়ে ফেলেছো, বা হয়তোবা তোমরা অনেকে এটা পড়বা। এটা অলরেডি ইউটিউবেও আমি ফ্রি করে দিয়েছি। কিন্তু গত বছরে 26 ব্যাচকে যা পড়াইনি বা 25 ব্যাচকে যা পড়াইছি, তোমাদেরকে তার চেয়ে অনেক বেটার কিছু আমরা পড়াবার, কারণ পড়ানোর মধ্যে গত 1 বছরে আমি নিজেকে আরেকটু উন্নত করেছি, আরেকটু কন্টেন্ট সমৃদ্ধ হয়েছে। আমরা এই চ্যাপ্টারটা একদম আগামী কয়েক ক্লাসে একদম ভাজা ভাজা করে ফেলবো। ঠিক আছে, আমরা চ্যাপ্টারটা প্রথমে আজমল স্যারের বইটা পড়বো। আজমল স্যারের বইটা পড়লেই ইনশাআল্লাহ আমাদের আজমল স্যারের বইটা পড়লেই ইনশাআল্লাহ কাভার হয়ে যাবে। যারা সাইকেল 2 একই সাথে বই সহ অর্ডার করেছো, তোমরা বলবা যে ভাইয়া বইটা কবে পাবো। আজকে তো হলো 2 নভেম্বর। আমরা আশা করি, আমি তোমাকে সত্যিটা বলছি, আশা করি 12 নভেম্বর আমরা বইটা হাতে পাবো আর কি। তো আগামী সপ্তাহে বইটা প্রিন্টে যাচ্ছে আমাদের। এই কারণ এখানে যদিও নামে 3টা চ্যাপ্টার, কিন্তু বাস্তবতা এই জায়গায় কিন্তু 3টা চ্যাপ্টার না। এই জায়গাতে যদিও সাইকেল 1-এ আমরা 3টা চ্যাপ্টার পড়বো, কিন্তু সাইকেল 1-এ আসলে 3টা চ্যাপ্টার হলেও চ্যাপ্টার আসলে এখানে 5টা। হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ, প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস এবং পরিপাকতন্ত্র। তাহলে এই সাইকেলে আমরা মোট 5টা চ্যাপ্টার পড়তে যাচ্ছি। দ্রুততার সাথে পড়বো যাতে তুমি তোমার কলেজের সাথে এগিয়ে যেতে পারো। ঠিক আছে, ওকে ভাইয়া। জানাইলেন, আনজাইম, আজমাইল, কি লিখছি সেগুলা? আফসারা ভাইয়া, জাইলেম, এনজাইলেম, অ্যামাইলেস, ওফ কি যে লিখছিস! এনজাইমগুলোর নাম মুখস্থ করবা কিনা? যতটুকু আমি ক্লাসে পড়িয়েছি সেই কয়টা এনজাইমের নাম তুমি মুখস্থ করবা। তাহলে আমরা চলো কথা না বাড়িয়ে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস পড়ালেখা, চলো আমরা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস পড়ালেখা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বিসমিল্লাহ বলো, সবাই বিসমিল্লাহ বলে শুরু করো। সাকিব বলেছে ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে, অনেক অনেক ছোট্ট ভালো, অনেক অনেক ভালোবাসা ছোট ভাই, থ্যাংক ইউ। তাহলে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রিয় ছোট্ট ভাই ও বোনেরা, আমরা শুরু করব শ্রেণীবিন্যাস টপিকের নামটা দিয়ে। শ্রেণীবিন্যাস দেখো তো। আচ্ছা, একটা সাধারণভাবে তোমাকে যদি বলে পৃথিবীতে জীব কয় ধরনের আছে, পৃথিবীতে কয় ধরনের জীব আছে বলো তো? পৃথিবীতে জীব আছে কয় ধরনের, তোমার কি উত্তর হবে? কে কে বলতে পারবা? ওয়াও, সামিয়া কিভাবে জানলা? পরাগের উত্তরটাই আমার বেশি ভালো লাগছে। দেখো, আমরা সাধারণভাবে সবাই মনে করি পৃথিবীতে জীব আছে 2 ধরনের। একগুলা হলো উদ্ভিদ, আরেকগুলা হলো, একটা হলো উদ্ভিদ আর একটা হলো প্রাণী। তুমি চারপাশে তাকায় দেখো, পৃথিবীতে তুমি এই 2 ধরনের জীবনকেই দেখতে পাবা। তবে তুমি যদি আরেকটু ম্যাচিউর জ্ঞানের অধিকার হও, আরেকটু ম্যাচিউর জ্ঞানের অধিকারী হও, তাহলে তুমি দেখবা যে উদ্ভিদ এবং প্রাণী ছাড়াও যাদেরকে বলা হয় ছত্রাক, তারাও এক ধরনের জীব, যাদের সাথে উদ্ভিদ এবং প্রাণীর তেমন কোনো মিলই নাই, বা দুজনেরই সাথে কিছু কিছু মিল আছে। কিন্তু তুমি কোনোভাবেই একটা ব্যাঙের ছাতা বা ছত্রাককে উদ্ভিদ বলতে পারবে না, তুমি কোনোভাবেই একটা ব্যাঙের ছাতা বা ছত্রাককে প্রাণী বলতে পারবে না। তার মানে এরা সম্পূর্ণ আলাদা রকমের জীব। আচ্ছা, তারপর তুমি দেখতে পাবা অ্যামিবা। একটা জীব আছে যেটা অ্যামিবা, তুমি দেখতে পাবা এই অ্যামিবার সাথে তুমি কারো কোনো মিল পাচ্ছ না, উদ্ভিদের সাথেও মিল পাবা না, আবার প্রাণীর যে সকল বৈশিষ্ট্য থাকার কথা এগুলো তুমি একটাও মিল পাবা না। আবার তুমি যখন আরেকটু পড়ালেখা করবা, তুমি দেখবা তোমার চারপাশে অসংখ্য ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াগুলোকে তুমি না বলতে পারবা এরা উদ্ভিদ, না বলতে পারবা এরা প্রাণী। ব্যাকটেরিয়াগুলো সম্পূর্ণ ইউনিক। তার মানে পুরো পৃথিবীতে 5 রকমের জীবন আছে এই পর্যন্ত মানুষ যতগুলো আবিষ্কার করতে পেরেছে। কয় রকমের জীবন? 5 রকমের জীবন। আমরা এই 5 রকমের জীবনের জন্য 5টা আলাদা কিংডমে পড়ালেখা করব। পৃথিবীর যত প্রাণী আছে সবার কিংডমের নাম অ্যানিমেলিয়া। তুমি, আমি, বাঘ, ভাল্লুক, কুকুর, বিড়াল, এই যে প্রাণীবিজ্ঞান বইয়ে যা যা আছে সবাই অ্যানিমেলিয়া কিংডমের অন্তর্ভুক্ত। নেম এনি প্রাণী, তুমি যেই প্রাণীটার নাম বলবা তার কিংডমের নাম কি? তার কিংডমের নাম অ্যানিমেলিয়া। মানুষ কোন কিংডমের অংশ? অ্যানিমেলিয়া কিংডমের অংশ।
পৃথিবীতে যত গাছ আছে সবাই প্ল্যান্টি কিংডমের অন্তর্ভুক্ত। পৃথিবীতে যত গাছ আছে সবার কিংডমের নাম কি? প্ল্যান্টি। যে নেম এনি ট্রি, সবার কিংডমের নাম কি? সবার কিংডমের নাম হলো প্ল্যান্টি। পৃথিবীতে যত রকমের ছত্রাক আছে, ছত্রাক চিন্তাও করতে পারবা না পৃথিবীতে কত রকমের ছত্রাক আছে। সবার কিংডমের নাম হলো ফানজাই। FUNGI, উচ্চারণটা হলো ফানজাই, ফাঙ্গিনা, উচ্চারণটা হলো ফানজাই। ছত্রাকগুলো কিন্তু আমাদের অ্যানিমেলিয়া কিংডমের মধ্যেও পড়ে না, এটা কিন্তু আমাদের প্ল্যান্টি কিংডমের মধ্যেও পড়ে না। পৃথিবীতে যত রকমের অ্যামিবা জাতীয় প্রাণী আছে, এককোষী প্রাণী, এককোষী প্রকৃতকোষী প্রাণী, এরা সবাই প্রোটিস্টা, প্রোটিস্টা কিংডমের অন্তর্ভুক্ত। এককোষী প্রকৃতকোষী, এর মধ্যে অনেকগুলো শৈবাল আছে, এইটা সম্পূর্ণ একটা আলাদা কিংডম। ব্যাকটেরিয়া নাম তো শোনা হোগা, ব্যাকটেরিয়া নাম তো তোমরা সবাই শুনেছ। ব্যাকটেরিয়ার কিংডম কিন্তু তোমার আমার কিংডমের চেয়ে একদম আলাদা। ব্যাকটেরিয়ার কিংডমের নাম হলো মনেরা। ব্যাকটেরিয়ার কিংডমের নাম কি? ব্যাকটেরিয়ার কিংডমের নাম হলো মনেরা। তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি পৃথিবীর জীব জগৎকে আমরা কয়টা কিংডমে ভাগ করব, তোমার উত্তর কি হবে? পৃথিবীর জীব জগৎকে আমরা কয়টা কিংডমে ভাগ করব, তোমার উত্তর কি হবে? ভেরি গুড। তাহলে পৃথিবীর জীব জগৎকে আমরা 5টা কিংডমে ভাগ করব। এর মধ্যে প্রাণীবিজ্ঞান, জুলজি, টোটালি অ্যানিমেলিয়া কিংডমের আন্ডারে পড়ে। আমরা প্রাণী নিয়ে যত কথা বলবো, সকল প্রাণী কোন কিংডমের অন্তর্ভুক্ত? সকল প্রাণী অ্যানিমেলিয়া কিংডমের অন্তর্ভুক্ত। একটা গরু, একটা বাঘ, একটা ভেড়া, একটা ছাগল, একটা কুকুর, বিড়াল, মহিষ, চিড়িয়াখানায় যত প্রাণী আছে, যারা কিনা প্রাণী, সবাই অ্যানিমেলিয়া কিংডমের অন্তর্ভুক্ত। পৃথিবীর সকল জীব এই 5 ভাগে বিভক্ত। যাদের জীবন আছে তারা এই 5টা ভাগে বিভক্ত। আমরা এখন পড়ব অ্যানিমেলিয়া নামক এই কিংডমটা সম্পর্কে। আমরা সেই কিংডমে আস্তে করে ডাইভ করা শুরু করলাম। তাহলে পৃথিবীর সবকিছুকে আমরা কিংডমে ভাগ করব। প্রথম ধাপটার নাম হলো কিংডম। তোমরা আশা করি সবাই এই জিনিসটার সাথে পরিচিত। যেহেতু তোমরা পরিচিত, সেই জন্য আমি তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি। যেহেতু তোমরা সরাসরি পরিচিত, ঠিক আছে, কি কি পরিচিত আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, তো আমরা এটাকে এই জায়গাতে অ্যাড করে নিই, দাঁড়াও, ইম্পোর্ট। ওকে, তাহলে আমরা এইটাকে এই জায়গাতে অ্যাড করে নিলাম। আচ্ছা, সো এই যে এই জিনিসটার সাথে আমার মনে হয় যে আমরা এই জিনিসটার সাথে তুমি আমি সবাই পরিচিত। আমার মনে হয় যে এই জিনিসটা আমরা সবাই দেখেছি, যে মানুষের শ্রেণীবিন্যাস। আমার মনে পড়ে যে তোমরা সবাই এটা দেখেছো, দেখার তো কথা, নাম তো শোনা হোগা। দেখো, আমি এটাকে আস্তে আস্তে বড় করছি, ছোট করছি। পৃথিবীর সকল প্রাণী অ্যানিমেলিয়া কিংডমের মধ্যে আছে, তাই তো? আমি আরেকটু বড় করছি যাতে তুমি দেখতে পাও। পৃথিবীর সকল প্রাণী অ্যানিমেলিয়া কিংডমের মধ্যে আছে। কার মাঝে আছে? কিংডমের নাম অ্যানিমেলিয়া। আচ্ছা, তারপর দেখো, সবার শেষে আমরা সবাই জানি মানুষের বৈজ্ঞানিক নাম কি? আমরা সবাই জানি মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স। এই যে হোমোসেপিয়েন্স, এইটা কি আমাদের? এইটা হলো আমাদের প্রজাতি। আমরা সবাই বলি এটা কি? এটা হলো আমাদের
প্রজাতি, তাই কিনা? আমরা সবাই এটা জানি, তাই না? কিন্তু মাঝের ধাপগুলোর নাম কি? হোমোসেপিয়েন্স তো আমাদের প্রজাতি, কিন্তু এই যে মাঝের ধাপগুলা, কিংডমের পরে ফাইলাম, তারপরে ক্লাস, তারপরে অর্ডার, তারপরে ফ্যামিলি। তোমার এই ছবিটার চেয়ে একটা ভালো ছবি তোমাকে আমি দেখাচ্ছি, তুমি দেখে অবাক হওয়ার তো তোমার কথা। ওই ছবিটা কোথায়? দারুণ একটা ছবি তোমাকে আমি দেখাচ্ছি, খুবই দারুণ। এরকমই একটা ছবি। দেখো, বিউটিফুল। আমাদের কিংডমের নাম কি? আমাদের কিংডমের নাম অ্যানিমেলিয়া। দেখো এখানে আমাদের সাথে এই কিংডমে অসংখ্য অ্যানিমেল আছে। এরপর আমরা কিংডম গুলোকে কার কার মেরুদণ্ড আছে তার উপরে ভিত্তি করে ভাগ করলাম। দেখলাম যে যাদের মেরুদণ্ড আছে তাদেরকে আমরা আমাদের সাথে রাখলাম, এইটাকে নাম দিলাম আমরা পর্ব। কিংডম গুলোকে আমরা কতগুলো পর্বে ভাগ করলাম। পর্বের ইংরেজি হলো ফাইলাম, জগৎ পর্ব। দেখতে পাচ্ছ এদের সবার মেরুদণ্ড আছে। এরপর আমরা আরো ভাগ করলাম, এই মেরুদণ্ডের মধ্যে কারা কারা মায়ের বুকের দুধ খায়, অর্থাৎ স্তন পান করে কারা, তাদেরকে আমরা পর্বগুলোকে আমরা শ্রেণীতে ভাগ করলাম। এদেরকে নাম দিলাম ম্যামেলিয়া। ম্যামেলিয়া মানে হলো যারা মায়ের বুকের দুধ পান করে। তুমি আমি সবাই মায়ের বুকের দুধ পান করে আজকে এত বড় হয়েছি। ছোটবেলায় সবাই আমরা স্তন্য পান করেছি, তাহলে এইটার নাম হলো ম্যামেলিয়া। দেখো একটা গরুর বাচ্চাও গরুর দুধ খায়, একটা কুকুরের বাচ্চাও কুকুরের দুধ খায়, একটা এই যে এটাও বোধহয় গাভীর বাচ্চাও গাভীর দুধ খায়, তাই না? এরপর আমরা বললাম এই সবাই বুকের দুধ খেলেও কারা দুই পায়ে হাঁটতে পারে? দেখতে পাচ্ছ, যারা দুই পায়ে হাঁটতে পারে তাদেরকে আমরা বললাম প্রাইমেট। এটাকে বলে অর্ডার। প্রত্যেকটা শ্রেণীকে আমরা কতগুলো অর্ডারে ভাগ করলাম। দেখো কারা এরকম দুই পায়ে হাঁটতে পারে বা কাদের বৈশিষ্ট্য এরকম উন্নত, তাদেরকে আমরা বললাম প্রাইমেট। এই প্রাইমেটদের মধ্যে যারা আরো উন্নত তাদেরকে বলা হচ্ছে হোমিনিডি। দেখো এখানে এই যে ওরাং ওটাং, উল্লুক, এরাও আছে, শিম্পাঞ্জি এরাও আছে। তারপরে দেখো, তারপরে আসলো হোমো। এই যে দেখো হোমোর মধ্যে কারা কারা আছে? হোমোর মধ্যে মানুষ আছে, হোমোসেপিয়েন্স। হোমোর মধ্যে শিম্পাঞ্জি আছে, দেখতে পাচ্ছ? এই হোমোর মধ্যে শিম্পাঞ্জিও কিন্তু একটা হোমো, আমাদের সাথে কতটা কাছাকাছি শিম্পাঞ্জি। এরপর প্রজাতি তৈরি হওয়ার সময় মানুষ একাই হোমোসেপিয়েন্স, এখানে শিম্পাঞ্জির সাথে আর মিল নাই। তো এখান থেকে আমরা কি পড়লাম? এখান থেকে আমরা পড়লাম ব্যাপারটা অনেকটা এইরকম, আমাদের দেশ কয়টা? দেশ তো একটাই, বাংলাদেশ। তোমরা আমাকে বলো তো আমাদের বিভাগ কয়টা? বাংলাদেশ একটা। তোমরা আমাকে বলো তো বাংলাদেশের বিভাগ কয়টা? 8টা বিভাগ। তাহলে পুরো একটা দেশকে আমরা 8টা বিভাগে ভাগ করলাম। 8টা বিভাগে বাংলাদেশের জেলা কয়টা? আটটা বিভাগে আমাদের জেলা কয়টা? জেলা 64টা। জেলাগুলোকে আরো ছোট ছোট ভাগে ভাগ করা হয়। তাহলে আমাদের উপজেলা কয়টা? 492। ভেরি গুড। ধরো এরকমই, ভেরি গুড। 400 কত জানি, 500টাই ধরো। প্রত্যেকটা উপজেলাকে তুমি আরো ছোট ছোট ইউনিয়নে, প্রত্যেকটা উপজেলাকে ধরো 10টা করে ইউনিয়নে ভাগ করলা। তাহলে ইউনিয়ন কতগুলো হবে? 5000 ইউনিয়ন। 500 উপজেলা, 5000 ইউনিয়ন। একটা ইউনিয়নে 10টা করে গ্রাম। তাহলে বাংলাদেশে 5000 গ্রাম আছে। তার মানে কি, বড় থেকে ছোট হচ্ছে আসতে, মানে জিনিসগুলো। প্রথমে তাহলে আমরা কি দেখলাম? তো বাংলাদেশ ছিল, ঠিকই ছিল, ব্যাপারটা তো অসুবিধা নাই। তো বাংলাদেশ ছিল, ভালোই ছিল। সো ঘটনাটা কি ঘটলো? তো আমরা দেখবো যে পৃথিবীতে, তাহলে তুমি দেখো পৃথিবীতে প্রাণী জগৎ, তোমাকে বলবে তাহলে প্রাণী জগৎ বা কিংডম, প্রাণী জগৎ বা কিংডম। কিংডম কয়টা? প্রাণী জগৎ একটাই, ঠিক আছে, ওয়ান কিংডম। এই ওয়ান কিংডমকে আমরা এরপর পর্বে ভাগ করব। কিসে ভাগ করব? ফাইলাম বা পর্ব। সবাই শব্দটা কমেন্ট করো। তাহলে পৃথিবীর সকল প্রাণীকে আমরা কিসে ভাগ করব? অনেকগুলো ফাইলাম বা
পর্বে ভাগ করব। কিসে ভাগ করব? ফাইলাম বা পর্ব। তোমরা কি কেউ আমাকে বলতে পারবা কয়টা ফাইলাম বা পর্ব আছে? ফেসবুকে যারা আছো, মাহি রহমান, সাফরিয়া আনান, বলো তো আমরা কয়টা পর্বে ভাগ করি? তাহলে ফাইলাম, ভেরি গুড। তাহলে তোমরা বলেছো 9টা পর্বে, এটা তোমাদের এসএসসি লাইফের পড়া। আমরা এখন শিখব পুরো প্রাণী জগৎকে আমরা 33টা পর্বে ভাগ করব। কয়টা পর্বে? পুরো প্রাণী জগৎকে আমরা 33টা পর্বে ভাগ করব। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, পর্বের সংখ্যা কয়টা? সবাই কমেন্ট করো, পর্বের সংখ্যা কয়টা? ফেসবুকবাসীরাও কমেন্ট করো। কয়টা কয়টা পর্বে ভাগ করব? 33। 33টা পর্বে। এই পর্বগুলাকে পরবর্তীতে আমরা, এইটার মুখস্থ রাখার দরকার নাই, প্রত্যেকটা পর্বকে অসংখ্য জগৎ পর্ব, শ্রেণী, অনেকগুলো ক্লাসে ভাগ করি। শ্রেণীর পর ক্লাসকে আমরা অনেকগুলো অর্ডারে ভাগ করি। তারপর অর্ডারকে আমরা কতগুলো ফ্যামিলিতে ভাগ করি। ফ্যামিলিকে আমরা অনেকগুলো জেনাসে ভাগ করি। জেনাসের পর আমরা অনেকগুলা স্পিসিজে ভাগ করি। একজন মানুষ এই কাজগুলা করেনি, শত শত বছর ধরে অসংখ্য জীববিজ্ঞানী এই শ্রেণীবিন্যাসটা করছে। ফলে আজকে প্রাণীজগৎ সম্পর্কে আমরা একটা ক্লিয়ার কাট আইডিয়া পাচ্ছি। জগৎ পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি, এই সিরিয়ালটা তোমাকে মনে রাখতে হবে। জগৎ পর্ব, শ্রেণী মানে ক্লাস, তুমি কোন শ্রেণীতে পড়ো, কোন ক্লাসে পড়ো। তারপর জগৎ পর্ব, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এই যে একটা প্রাণীকে এইভাবে ভাগ করার পদ্ধতি, একটা প্রাণীকে এই যে ভাগ করার পদ্ধতি, এই ভাগ করার পদ্ধতিটার নামই হলো আমাদের ট্যাক্সোনমি। এই যে একটা প্রাণীকে আমরা এইভাবে ভাগ করছি, দেখো পুরো প্রাণী জগৎকে আমরা এই যে এই স্টাইলে ভাগ করলাম, এই ভাগ করার পদ্ধতিটাই হলো, এই ভাগ ভাগ করার পদ্ধতিটাকে বলে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি। এবং এই যে প্রত্যেকটা ধাপ, এই যে প্রত্যেকটা ধাপ, এদেরকে বলে ট্যাক্সা বা ট্যাক্সন। ট্যাক্সন মানে ধাপ। তাহলে প্রাণী জগৎকে আমরা ভাগ করব কিভাবে? এই যে ধাপে 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 ভাগ করব। তাহলে দেখো, তুমি মানুষের 7টা, তাহলে মোট কয়টা ট্যাক্সন? মোট ট্যাক্সন হলো 7টা। জগৎ পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি, এই নামটা একদম ব্রেনের মধ্যে ফিক্স করতে হবে। জগৎ পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি। জগৎ পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি। সবাই বলো আমার সাথে, জগৎ পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি। পারবো কিনা? মানুষেরটা আমরা মাত্র পড়লাম, মানুষের ট্যাক্সাটার দিকে তুমি তাকায় দেখো। তোমাকে কেউ যদি বলে মানুষের জগতের নাম কি, মানুষের জগতের নাম অ্যানিমেলিয়া। জগৎ পর্ব, মানুষের পর্বের নাম কি? মানুষের পর্বের নাম কর ডাটা। শ্রেণী, মানুষের শ্রেণীর নাম কি? আমাদের শ্রেণীর নাম ম্যামেলিয়া। শ্রেণী বর্গ, মানুষের বর্গের নাম কি? মানুষের বর্গের নাম প্রাইমেটস। জগৎ পর্ব, শ্রেণী, বর্গ। গোত্র, মানুষের গোত্রের নাম কি? হোমিনিডি। গণ, হোমো। আর স্পিসিস হলো হোমো সেপিয়েন্স। তাহলে আমরা সবাই মানুষের স্পিসিসটা পড়ি, মানুষের কিন্তু বাকিটাও তুমি অলরেডি শিখে ফেললা। তাহলে মানুষের জগৎটা তোমাকে একবার চ্যাপ্টারের শুরুতেই আমি একদম একটা ক্লিয়ার কাট আইডিয়া দিলাম। পারবা? একটু আইডিয়া পাওয়া গেছে যে আমরা প্রাণীগুলাকে কিভাবে ভাগ করি। চলো আমরা মানুষেরটা তুমি জানলা, তুমি তাকায় দেখো তো, চলো মানুষের সাথে একদম ক্লোজলি সম্পর্কিত, মানুষের সাথে একদম ক্লোজলি সম্পর্কিত এই জিনিসগুলোর নাম হলো শিম্পাঞ্জি। তুমি দেখো, এই ব্যাটার নাম হলো শিম্পাঞ্জি। চিড়িয়াখানায়, ঢাকা চিড়িয়াখানায় গেলেই তুমি এই শিম্পাঞ্জিটাকে দেখতে পাবা। আচ্ছা, এরকম শিম্পাঞ্জি চিড়িয়াখানায় আছে।
তুমি একটু অবাক হয়ে দেখো তো শিম্পাঞ্জির ক্লাসিফিকেশন, চলো আমরা দেখব শিম্পাঞ্জি ক্লাসিফিকেশন। দেখো কতটুকু মিলে আমাদের সাথে। ওরও জীব, ওরও জগতের নাম কি? অ্যানিমেলিয়া। ওরও আমাদের মতো মেরুদণ্ড আছে, কর্ডাটা। ও মায়ের বুকের দুধ খায়, ম্যামেলিয়া। ও দুই পায়ে দাঁড়াইতে পারে, হাত বাঁকা করতে পারে, প্রাইমেট। ও হোমিনিডি। দেখো এইগুলা মানুষের সাথে হুবহু একই। দেখতে পাচ্ছ? এটা মানুষ নাকি শিম্পাঞ্জি তুমি বুঝতে পারবে না। শেষের দিকে গিয়ে একদম আলাদা হয়ে গেল। আমরা যেমন হোমোসেপিয়েন্স, আমরা যেমন হোমোসেপিয়েন্স, ওরা হলো প্যান। আমরা হয়ে গেলাম হোমো, ওরা হয়ে গেল এই যে প্যান। শুধু এই জায়গাটাতে, শুধু এই জায়গাটাতে আলাদা। বুঝতে কি পেরেছো? আচ্ছা ঠিক আছে। ঠিক তেমনি তুমি দেখো তো, তোমাকে আমি এবার তোমাকে আমি গরু দেখাবো। গরু, তোমার সাথে গরুর কি মিল? তোমার সাথে গরুর কি মিল? সবার আগে তুমি মানুষেরটা দেখো, মানুষেরটা আগে দেখে নাও। এইটা হলো মানুষের, মানুষেরটা তো আমরা মাত্র আলোচনা করলাম। জগৎ, পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। আমরা অ্যানিমেলিয়া, কর্ডাটা, ম্যামেলিয়া, প্রাইমেট, হোমিনিডি। দেখো এটা মানুষের। চলো আমরা গরুরটা দেখার চেষ্টা করি, গরুর সাথে আমাদের কতটুকু মিল আছে। লেটস হ্যাভ আ লুক। গরুর সাথে আমাদের কতটুকু মিল। তাকায় দেখো তো ভাইয়া, গরুর সাথে অ্যানিমেলিয়া, কর্ডাটা, ম্যামেলিয়া। দেখতে পাচ্ছ? তার মানে গরুও প্রাণী, গরুরও মেরুদণ্ড আছে, গরুও মায়ের বুকের দুধ খায়। দেখো আমাদের সাথে পুরোপুরি মিল প্রথম তিনটাতে, অ্যানিমেলিয়া, কর্ডাটা, ম্যামেলিয়া। দেখতে পাচ্ছি আলাদা হয়ে গেল কোন জায়গা থেকে? গরুটার আমাদের মতো সে প্রাইমেট না, আমাদের মতো উন্নত না, ওই জন্যই তো ও গরু। ও এই জায়গাতে অন্যদিকে চলে গেল। এই যে আর্টিও ডাকটাইলা, তারপরে বোভিডি, বস, বস টাউরুস বা বস ইন্ডিকা। গরুর বৈজ্ঞানিক নাম কি? দেখো খুব মজা, গরুর বৈজ্ঞানিক নাম কিন্তু বস। তোমাদেরকে এটা অলরেডি আমি চ্যাপ্টার 1-এ বোধহয় পড়াইছি কিনা, পড়ানোর তো কথা। গরুর বৈজ্ঞানিক নাম কিন্তু চ্যাপ্টার 1-এই পড়াই দেওয়ার কথা, বস ইন্ডিকা। দেখতে পাচ্ছ কথাটা কি ক্লিয়ার? তাহলে একটা আইডিয়া কি পাইলা যে পৃথিবীতে প্রাণীগুলোকে আমরা এইভাবে এইভাবে সাজাই। এখন এত কিছু আজকে শুরুতেই বললাম, তোমাদের কি মনে পড়ে আমি পুরো প্রাণী জগৎকে কয়টা পর্বে ভাগ করছি? বলো তো, পুরো প্রাণী জগৎকে কয়টা পর্বে ভাগ করা হয়েছে? 33টা। 3-3। পুরো প্রাণী জগৎকে 33টা, পুরো প্রাণী জগৎকে 33টা পর্বে ভাগ করা হয়েছে। প্রিয় ছোট্ট ভাই বোনেরা, তোমরা এবার বই বের করো, বইয়ের মধ্যে ঢুকো। তোমাকে আগে জীব জগতের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। বইয়ের প্রথম ছবিটাই দেখো, প্রথম ছবিটা দেখলে অবাক হয়ে যাবা, অবাক। এই 33টা পর্বের মধ্যে সবচেয়ে বেশি প্রাণী, 33টা তো পর্ব, মানুষের পর্বের নাম কর্ডাটা, বাকি 32টা পর্ব। এর মধ্যে একটা পর্বের নাম আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বে দেখো পৃথিবীর সবচেয়ে বেশি প্রাণী। পৃথিবীর বৃহত্তম পর্বের নাম কি? তাকায় দেখো যত প্রাণী আছে। দেখো এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে এই বৃত্তের মাত্র 20% জায়গা, বাকি সকল প্রাণী। দেখো আর্থ্রোপোডা পর্বেই সকল প্রাণী। দেখতে পাচ্ছ কি দারুণ একটা ছবি? প্রথম ছবিতেই তুমি একটা দারুণ এমসিকিউ জানতে পারছো। তো আমি জানি না তোমরা এটা কখনো খেয়াল করেছো কিনা। দেখো আর্থ্রোপোডা, দুনিয়ার যত পোকামাকড় আছে তারাই কিন্তু প্রাণীকুলের সবচেয়ে বেশি প্রাণীর স্থান দখল করে আছে। আর বাকি যতগুলা পর্ব, বাকি সকল 32টা পর্ব মিলে এইটুকু জায়গা, বাকি 32টা পর্ব মিলে এইটুকু জায়গা দখল করেছে। দেখো বলা হয়েছে পুরো পৃথিবীতে 15 লক্ষেরও বেশি প্রাণী আছে। 15 লক্ষ, 15 লক্ষেরও বেশি প্রাণী আছে। চিন্তা করা যায়, 15 লক্ষ, তার মধ্যে বেশিরভাগই পোকামাকড় বা আর্থ্রোপোডা। তাহলে বৃহত্তম পর্ব কোনটা? আর্থ্রোপোডা। আচ্ছা এখনো আমরা পড়ার মধ্যে ঢুকিনি, আস্তে আস্তে পড়ার মধ্যে ঢুকবো। আজকে তোমাদেরকে একটু গরম করে নিচ্ছি, ওয়ার্ম আপ করে নিচ্ছি। তোমরা হয়তো এগুলো পড়ে ফেলেছো, কিন্তু পড়া শুরু করলেই পড়া শেষ হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নাই। কিন্তু তুমি যদি জিনিসটার গুরুত্ব অনুধাবন না করো, তুমি যদি গুরুত্ব অনুধাবন না করেই পড়া শুরু করো, তাহলে ভাইয়া তুমি এই চ্যাপ্টারটাকে হেইট করবা। 2 দিন পরে তোমার মনে হবে এই জিনিসটা আমি কেন পড়ছি। তোমাকে জিনিসটা সৌন্দর্যটা আগে বুঝতে হবে। তাকায় দেখো, তোমাকে বুঝলে তোমার কাছে এটা খুব ভালো লাগবে। এই যে দেখো, কিংডম অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া কিংডম। পুরো প্রাণী জগৎকে আমরা 33টা পর্বে ভাগ করব।
এই যে দেখো পর্বগুলোর নাম দেওয়া, পর্ব 1, পর্ব 2, পর্ব 3, এইভাবে দেখো 33টা পর্ব। সবাই এই পেজটা বের করো, দেখতে পাচ্ছ? সবাই এই পেজটা বের করো। আচ্ছা, তোমাদের বইয়ে এক জায়গায় লেখা আছে ভাস্কুলার উদ্ভিদ কি? আচ্ছা, ভাস্কুলার শব্দের অর্থ, যেখানেই ভাস্কুলার কথাটা পাবা, ভাস্কুলার মানে পরিবহন। তাহলে যে সকল উদ্ভিদের পরিবহন নালী আছে, এসএসসিতে তোমরা পড়ে এসেছো, জাইলেম আর ফ্লোয়েম গাছের লবণ পানি ও খাদ্য পরিবহন করে। যে সকল উদ্ভিদে জাইলেম এবং ফ্লোয়েম থাকবে তাদেরকে আমরা বলবো ভাস্কুলার উদ্ভিদ। তাহলে জাইলেম ও ফ্লোয়েম যুক্ত, জাইলেম ও ফ্লোয়েম যুক্ত উদ্ভিদের নাম হলো জাইলেম ও ফ্লোয়েম যুক্ত উদ্ভিদের নাম হলো ভাস্কুলার উদ্ভিদ। এই চ্যাপ্টারে দাগানো বই আজকেই দিয়ে দিব, চিন্তা করার কোনো কারণ নাই। পারবো? আচ্ছা, তাহলে দেখো তো, এই যে 33টা পর্ব, তুমি 33টা পর্বের মধ্যে তুমি দেখো এখানে কিছু কিছু পর্ব আছে যেগুলোর মধ্যে স্টার দেওয়া, যেমন পর্ব নাম্বার 2, তাকায় দেখো। তারপরে পর্ব নাম্বার 4, পর্ব নাম্বার 6, পর্ব নাম্বার 18, 19, 20, পর্ব নাম্বার 31, পর্ব নাম্বার 33। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 9টা পর্ব আলাদা করে স্টার দেওয়া, এই পর্বগুলোকে বলা হয় মেজর পর্ব। পরীক্ষায় প্রশ্ন আসবে প্রাণী জগতের পর্ব কয়টা, তুমি বলবা 33টা। এরপর প্রশ্ন করবে প্রাণী জগতের প্রধান পর্বগুলোর নাম কি, তুমি বলবা প্রাণী জগতের প্রধান পর্বগুলোর নাম এই যে ছোটবেলা থেকে তুমি যেগুলো পড়ে আসো, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। এই 9টা নাম তোমাকে সিরিয়ালি পড়তে হবে। প্রিয় ছোট্ট ভাই বোনেরা, এগুলো তোমরা এসএসসিতেও পড়েছো, আরো একবার তোমাকে এটা আমি পড়িয়ে দিচ্ছি। দেখো, পরিফেরা, এই নাম 9টা। তোমরা আমাকে বলো তো এই নাম 9টা তোমরা জীবনে পড়েছো কিনা? নাম 9টা কি জীবনে পড়েছো? বলো তো, নাম 9টা জীবনে একটা আইডিয়া আছে? ওকে, তো আমরা আমাদের আজকের প্রথম পড়ালেখা শুরু করব এই পর্বগুলোর নাম মুখস্থ করার মাধ্যমে। এবং আমরা আজকে একটা মাস্টার শিট বানাবো। এই মাস্টার শিটটা আমাদেরকে পুরো চ্যাপ্টারটাতে গাইড করবে। তাহলে সবাই খাতা নিবা। আমরা যেই শিটটা এখন বানাবো, এই এই অধ্যায়টা যেদিন শেষ হবে, এই শিটটা পুরো হয়ে যাবে। তুমি মাত্র একটা পেজ পড়া মাত্রই পুরো চ্যাপ্টার তোমার রিভিশন হয়ে যাবে, পুরো চ্যাপ্টার তোমার রিভিশন হয়ে যাবে তুমি যদি এই শিটটা পুরোটা পড়ে ফেলো। ভাই কোন শিট কিভাবে বানাবো আসো তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই এই শিটটাই বানাবা। এইরকম একটা পেজে আড়াআড়ি ভাবে একটা শিট বানায় নাও, যাতে আমরা লেখাগুলোকে লিখতে পারি। পেজে আড়াআড়ি ভাবে একটা শিট বানিয়ে নাও, পেজে আড়াআড়ি ভাবে। ওকে, আড়াআড়ি ভাবে সবাই, আগে আমি বানাই তারপরে তোমরা বানাও। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া, আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া এটাই। ওকে, ঠিক আছে, আমরা এখানে কি দিব? আচ্ছা, পরিফেরা, এটা পরিফেরাল লাইন। নিডারিয়া, এটা নিডারিয়াল লাইন। প্লাটিহেলমিনথিস, এইটা প্লাটিহেলমিনথিসের লাইন। নেমাটোডা, এটা নেমাটোডান লাইন। অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একটু বাঁকাতেরা হতে পারে।
মলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। ভাইয়া এগুলো কি করলাম দেখো, এইটাই আমাদের পড়া। সবার আগে এই জায়গায় তুমি কি দিয়ে দিবা? আগে চলো তো দেখি আমরা কয়টা দিলাম। 1 2 3 4 5 6 7 8 9। ইয়ে, আমরা ঠিক মতো দিতে পেরেছি। এরপরে এই জায়গাতে তুমি দিবা সবার নামগুলো আমরা লিখবো। এটা হলো আমাদের 1 নাম্বার কাজ। 1 নাম্বার কাজ, পরি ফেরা, নিডা রিয়া, প্লাটি হেল মিন থেস, নেমা টোডা, অ্যানি লিডা। নেমাটোডা মলাস্কা হবে আগে, অ্যানিলিডা আগে লিখলে হবে না, আগে মলাস্কা লিখতে হবে। সবাই এটা লিখো, সবাই এটা লিখো, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। মলাস্কা, অ্যানি লিডা। আহা, আমি এক ধাপ নিচে লিখে ফেলছি, তাই না? কিভাবে এটাকে উপরে তোলা যায়? আচ্ছা, পুরা জিনিসটাই নড়ে যাচ্ছে, তাহলে পুরাটাই মিশাতে হবে। পুরা জিনিসটাকে কপি করে উপরে তুলতে পারলে ভালো হতো। এখানে তো পুরাটাকে কপি করা যাচ্ছে না, ব্যাপারটা খারাপ হয়ে গেল। আমি একটা ধাপ 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 নিচে লিখে ফেলেছি। আচ্ছা, আরেকটা কাজ করা যেতে পারে। আপাতত আচ্ছা, আরেকবার লিখি কষ্ট করে। একটা ধাপ যেহেতু মিস হয়ে গেছে, আমি আবার লিখছি তোমাদের জন্য, যাতে সিরিয়ালি লিখো, মানে 1 থেকে 9, যাতে ভুল না হয়। এবার উল্টা পাশ থেকে লিখবো। এই সিরিয়ালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য আমি A to Z লিখছি, তোমাদেরকে ওটা পুরাটাই লিখতে হবে। মানে আমি তো লিখতে ভুল করেছি, তোমরা তো করার কথা না। দেখতে পাচ্ছ? 1 2 3 4 5 6 7 8 9, এই সিরিয়ালটা আমাকে ফেসবুক গ্রুপে অ্যাড করা হচ্ছে না। ফেসবুক গ্রুপে অ্যাড করা না করা, এটা তো টোটালি, এইটা তো টোটালি এআই এর কাজ। 5 মলাস্কা হবে। আচ্ছা, উল্টাপাল্টা হয়েছে মনে হচ্ছে আবার। পাঁচে মলাস্কা, এই জায়গাটা সবসময় আমি লিখতে উল্টাপাল্টা করি, সবাই ঠিক করে নাও। ওকে, এইটা হলো আমাদের ম্যাজিক বক্স, উপরে লিখে রাখো, এটার নাম হলো ম্যাজিক বক্স। পুরো চ্যাপ্টারটা আমরা এই পেজে আনে গুছায় ফেলবো। যখন পুরো চ্যাপ্টারটা পড়া শেষ হয়ে যাবে, তুমি জাস্ট এই পেজটা দেখবা এবং তোমার পুরাটাই পড়া হয়ে যাবে। ভাই, এখানে কি কাজ করবেন, মানে এই পড়াটা কিভাবে পড়বেন? তাহলে চলো 1 বাই 1 করে শুরু করি, তাই না? তাহলে এই জায়গাটাকে আমরা বলবো হলো, এই যে আমরা এই জায়গায় বলবো নাম, পর্বগুলার নাম। ওকে, তো কিভাবে পড়া শুরু করব, মানে ভাই কি আলোচনা করতে যাচ্ছি? এই 9টা হলো মেজর পর্ব, প্রত্যেকটা পর্বে অসংখ্য প্রাণী আছে। এখন তোমাকে বলতে বলা হলো, তুমি তোমাকেই তোমাকেই একদম তোমাকেই আমি বললাম, দেখি তোমরা মুরগি আর গরুর মধ্যে
দেখি তোমরা সবাই ইচ্ছা মতো মুরগি এবং গরুর মধ্যে কি কি মিল আছে বলো তো। দেখি তোমরা যে যে মিলটা বলবা সেটা আমি লিখবো। দেখি বলো তো মুরগি এবং গরুর মধ্যে কি কি মিল আছে বলো। ভেরি গুড, তাহলে তোমরা বললা চোখ। মুরগিরও চোখ দুইটা, গরুরও চোখ দুইটা। আচ্ছা গুড। কান, মুরগির কান কি দেখছো নাকি নিজে? আচ্ছা ধরে নিলাম যে মুরগির কান আসলে তো আছে। পা, মুরগির পা দুইটা, গরুর পা চারটা। লেজ, গরুর লেজটা কত বড় মাংসল, মুরগিরও লেজ আছে, গরুরও লেজ আছে, তাই কি না? তারপরে এই 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 তোমার পার্থক্যের দৌড়। লোম, তাহলে মুরগিরও লোম আছে, কিন্তু মুরগির লোমগুলোকে আমরা বলবো পালক, গরুর গুলাকে আমরা বলবো, গরুর লোম আছে এগুলাকে আমরা বলবো লোম। তাহলে তুমি তাকায় দেখো তো, তুমি একটু তাকায় দেখো যে তুমি যখন পার্থক্য তৈরি করছো, তুমি বাইরে থেকে দেখে বলে দিচ্ছ যে কার মধ্যে কি পার্থক্য। আমরা এখন সেই কাজটাই করব সবার সাথে। তুমি এইখানে যা করলা, আমরা এই 9টা পর্বের মধ্যে একই রকম ভাবে, এই 9টা পর্বের মধ্যে একই রকম ভাবে তুলনা করব। এদের বিভিন্ন বৈশিষ্ট্য কার কি একইভাবে তুলনা করব। যেমন শুরুতে একটা বৈশিষ্ট্য দিয়ে শুরু করি, যেই বৈশিষ্ট্যটা তুমি চিনতে পারবা। দেখো তো, আমাদের একটা পরিপাক নালী আছে, যেই পরিপাক নালী দিয়ে আমরা খাদ্য গ্রহণ করি। দেখো তো, তুমি তোমার খাবারটা খাও মুখ দিয়ে, তাহলে মুখ দিয়ে পরিপাক নালীর শুরু, সেই খাবারটা তুমি হাগু আকারে বের করে দাও, সেই খাবারটা তুমি হাগু আকারে বের করে দাও তোমার পায়ু পথে, তাই না? দেখো খাবারটা তুমি হাগু করে বের করে দিচ্ছ, এই জিনিসটাকে আমরা বলি পরিপাক, এটাকে আমরা বলি পরিপাক নালী। এখন যে সকল প্রাণীর মুখও থাকে আবার পায়ুপথও থাকে, অর্থাৎ যারা মুখ দিয়ে খায়, পায়ুপথ দিয়ে হাগু করে, তাদেরকে আমরা বলবো তাদের পরিপাক নালীটা হলো সম্পূর্ণ। তাদের পরিপাক নালীটা কি? তাদের পরিপাক নালীটা হলো সম্পূর্ণ পরিপাক নালী। কি বলবো এটাকে? এইটাকে আমরা বলবো সম্পূর্ণ পরিপাক নালী। কি বলবো এই জিনিসটাকে? এটাকে আমরা বলবো সম্পূর্ণ পরিপাক নালী। আর ধরো কিছু কিছু প্রাণী আছে যাদের পরিপাক নালীটা এই রকম। এটা থেকে কি বুঝতে পারছো? অর্থাৎ ওর মাত্র একটাই ছিদ্র, একটাই মুখ, যেই দিক দিয়ে সে খাওয়া দাওয়া করে সেই দিক দিয়েই সে আবার খাবারটা হাগুটাকে বের করে দেয়। অর্থাৎ ওর পরিপাক নালীর দুইটা ছিদ্র না, ওর পরিপাক নালীতে ছিদ্র হলো একটা। এটাকে আমরা বলবো অসম্পূর্ণ পরিপাক, অসম্পূর্ণ পরিপাক নালী। এখন তুমি এই যে দেখতে পাচ্ছ, এই যে আমরা জিনিসটা আঁকলাম, এইখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, ভাইয়া ওটা কি বাদুর? না ওটা বাদুর না। কোনটা বাদুর? এইটা না, এটা বাদুর না। এটা বললাম যে যে মুখ দিয়েই খাওয়া দাওয়া করে আবার সেদিক দিয়েই, তার মানে কি বাদুরেরও পায়ু নাই? না না, এটা তো বাদুর না, এটা তো বাদুরের কথা বলিনি। অসম্পূর্ণ পরিপাক নালী কার থাকে? এখন তুমি একটু তাকাও, সবাই এটাই বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমার হাতের এই ফোনটার নাম কি? কে কে চিনো? আমার হাতের এই ফোনটার নাম কি? আইফোন। ভেরি গুড। কিন্তু তোমরা দেখো তো, আমি জানি না, তোমরা ছোট মানুষ, আমার যখন জন্ম তখন হয়তো বা এই ফোনগুলো চলতো। আমি যখন তোমাদের মতো বাচ্চা, তখন আমরা এই ফোনগুলা ইউজ করতাম। ক্লাস 12-এ অবশ্য তোমাদের মতো বয়সে আমি এই ফোনগুলো ইউজ করতাম। হয়তো বা এইটাই না, মানে আজকে এখন সবচেয়ে আধুনিক আইফোনগুলা চলে আসছে। তার মানে এগুলো হলো একদম আদিম প্রকৃতির, আজ থেকে 30 বছর আগে বর্তমানে লেটেস্ট আইফোন তুমি দেখতে পাচ্ছ। তার মানে আস্তে আস্তে জিনিসটা কি হয়েছে? আস্তে আস্তে জিনিসটা উন্নত হয়েছে। একদম শুরুতে এই ধরনের ফোন ছিল, সেটা আস্তে আস্তে বর্তমানে লেটেস্ট প্রযুক্তির আইফোনে পরিণত হয়েছে, তাই কি না? একদম লেটেস্ট আইফোন। তাহলে এইখানে আমরা যে প্রাণীগুলোকে দেখতে পাবো, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, ক্যানোডার্মাটা, কর্ডা,
কর্ডাটা। মনে রাখতে হবে এই সিরিয়ালটাতে সবচেয়ে অনুন্নত প্রাণীটার নাম হলো পরিফেরা। এটাই সবচেয়ে অনুন্নত প্রাণী। এর চেয়ে একটু উন্নত নিডারিয়া, এর চেয়ে একটু উন্নত প্লাটিহেলমিনথিস, ওর চেয়ে উন্নত নেমাটোডা, ওর চেয়ে উন্নত মলাস্কা, মলাস্কার চেয়ে অ্যানিলিডা, অ্যানিলিডার চেয়ে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা চেয়ে অ্যাকাডেমিয়াটা, সবচেয়ে উন্নত কে? সবচেয়ে উন্নত কর্ডাটা। মানে এর সবচেয়ে বেশি ফিচার থাকবে, এর শরীরে সবচেয়ে বেশি, এর শরীরে সবচেয়ে বেশি ফিচার থাকবে, এর শরীরে সবচেয়ে কম ফিচার থাকবে। তাহলে সবচেয়ে, তোমাকে যদি প্রশ্ন করে এর মধ্যে সবচেয়ে সরলতম প্রাণী কোনটা, তোমার কি উত্তর হবে বলো তো? সবচেয়ে সরলতম প্রাণী কোনটা? উত্তর দাও। তাহলে পরিফেরা সবচেয়ে সরলতম প্রাণী। তো আমরা এইভাবেই এখন তুলনাটা করব, এবং এইটা দেখো কিভাবে পড়া হয়ে যাবে। তাহলে আমরা এই জায়গায় একটা বক্স বানাই। প্রথম দুই একটা বক্স তুমি একটু ফাঁকা রাখো, প্রথম দুই একটা বক্স তুমি একটু আস্তে করে ফাঁকা রাখো। 3 নাম্বার একটু বাঁকা যদি হয়েও থাকে, আমি ওখানে দেখলে বুঝতে পারতেছি বাঁকা। আচ্ছা, এগুলো সোজা হলে ভালো হতো, দাগগুলো একটু বাঁকা হচ্ছে। বাঁকা নাকি সোজা আমি আসলে দাগ দেওয়ার সময় বুঝতে পারছি না। দরকার নাই, এত মোটা করা দরকার নেই। আমরা অনেকগুলো বৈশিষ্ট্য লিখবো, অনেকগুলো বৈশিষ্ট্য লিখবো, অনেকগুলো বৈশিষ্ট্য লিখবো। আচ্ছা, তো তুমি, আচ্ছা ধরো বাঁকাটা ফ্যাক্টর না, আমি যখন দাগ দিচ্ছি আমার কাছে এটাকে সোজা বলে মনে হচ্ছে। এবার মনে হয় দাগটা সোজা হয়েছে কিছুটা। আচ্ছা ঠিক আছে, এইভাবে সোজা হবে। দাঁড়াও, ইয়েস, দিস ইজ গুড। এই টেকনিকটা ভালো, এই টেকনিকে সবসময় সোজা আসবে। ওকে, তো আমরা এখন কি পড়বো দেখো। তুমি উপরে লিখবা, সবাই এই জায়গায় লিখো পরিপাক নালী। পরিপাক নালী, সবাই লিখো পরিপাক নালী। পরিপাক নালী। আজকে থেকে 30 বছর আগের যে মোবাইল ফোনটা ছিল, ওর কি টাচ স্ক্রিন ছিল? ছিল না, সবচেয়ে অনুন্নত। পরিফেরার কোনো পরিপাক নালী নাই, এর পরিপাক নালী নাই। আর নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, এদের পরিপাক নালী অসম্পূর্ণ, 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 এদের পরিপাক নালী অসম্পূর্ণ। মলাস্কা থেকে বাকি সবার পরিপাক নালী সম্পূর্ণ। তাহলে দেখো তুমি একটা তথ্য অলরেডি জেনে গেলা যে কোন কোন প্রাণী মুখ দিয়েই খায়, মুখ দিয়েই হাগু করে। এই সিরিয়ালটা দিয়ে তুমি সুন্দর করে বুঝতে পারলা। দেখো পরিপাক নালী নাই কার? পরিফেরার পরিপাক নালী নাই। নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, এদের অসম্পূর্ণ, বাকি সবার সম্পূর্ণ। সবাই লিখতে পেরেছো? এটার এবার ম্যাজিকটা দেখবা। তোমাকে এটা মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট এই স্লাইডটা একটু মনে রাখার চেষ্টা করবা যে নেমাটোডা পর্যন্ত অসম্পূর্ণ ছিল, তারপর থেকে সম্পূর্ণ। তোমার অলরেডি প্রত্যেকটা প্রাণীর একটা করে বৈশিষ্ট্য পড়া হয়ে গেছে। বিশ্বাস হয় না? এই যে তাকাও, আমি তোমাকে বইটা দেখাই দিচ্ছি। এটা অনেকেই মুখস্থ করে, ওরা একদম বোকা। তাকায় দেখো, প্লাটিহেলমিনথিস, আমরা কি বলেছি? পরিপাক নালী কি হবে? অসম্পূর্ণ। দেখো এই লাইনটা অলরেডি পড়া শেষ হয়ে গেল। এই যে দেখো, পৌষ্টিকতন্ত্র পায়ু ছিদ্রবিহীন, তার মানে হাগু করার কোনো পথ নাই। তারপরে চলে যাও নেমাটোডার মধ্যে, চলে যাও নেমাটোডার মধ্যে, চলে যাও। আচ্ছা, এই নেমাটোডাটা সম্পূর্ণ, নেমাটোডা থেকে সম্পূর্ণ, এটা আপডেট করো। এটা আমি লিখতে ভুল করেছি, তাই তো বলি নেমাটোডা থেকে সম্পূর্ণ। হ্যাঁ, এইটা একবার লিখে ফেলো, নেমাটোডা থেকে সম্পূর্ণ। তাহলে এইখান থেকে সবাই আপডেট করে নাও, অটা কেটে দাও, এটা আপডেট করে নাও। নেমাটোডা থেকে সবাই সম্পূর্ণ। তাহলে এই যে বাকি ওরা কিন্তু অসম্পূর্ণ। নেমাটোডা থেকে সম্পূর্ণ, এইটা লিখো। তাহলে তুমি প্লাটিহেলমিনথিস পর্বের যে কোনো প্রাণীর কোনো পায়ু ছিদ্র পাবা না। নিডারিয়া পর্বের কোনো প্রাণীর শরীরে তুমি পায়ু ছিদ্র পাবা না। আর পরিফেরা পর্বে তো তুমি পাবাই না, রাইট? ওর তো নাই।
তাহলে বাকি সবার জন্য তুমি এখন একটা করে লাইন লিখতে পারবে না? তোমাকে যদি আমি বলি অ্যাকাইনোডার্মাটার একটা বৈশিষ্ট্য লেখো, তুমি অন্ততপক্ষে একটা বৈশিষ্ট্য তো লিখতে পারবা। সেটা কি? অ্যাকাইনোডার্মাটার পৌষ্টিক নালী সম্পূর্ণ। তার মানে কি সম্পূর্ণ? মানে কি তার মুখও আছে, পায়ুপথ আছে, অর্থাৎ সে একদিক দিয়ে খায় আরেক দিক দিয়ে হাগু করে। তোমরা আমাকে বলো তো, বুদ্ধি করে বলো তো, তোমাকে যদি প্রশ্ন করি মলাস্কা পর্বের সম্পূর্ণ না অসম্পূর্ণ, বলো তো। মলাস্কা পর্বের সম্পূর্ণ না অসম্পূর্ণ, বলো। তার মানে সে যে দিক দিয়ে খাওয়া দাওয়া করে সেই দিক দিয়ে সে হাগু করে না। এখন আমরা আস্তে আস্তে একটা বাই একটা করে প্রাণী পর্বগুলো সম্পর্কে জানবো। বাট তুমি কি বুঝতে পেরেছো আমরা এইখানে প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্যগুলো যখন এখানে প্লট করব, তোমার ব্রেন একদম আস্তে করে খুলে যাবে। ঠিক আছে? তোমার ব্রেন একদম প্রসারিত হয়ে যাবে, তুমি অনেক কিছু বুঝতে পারবা, তোমার অনেক কিছু জানা হয়ে যাবে। ভাইয়া আমাদেরকে আরেকটু জানান, ভাইয়া আমরা আরেকটু জানতে চাই এরকম আর কি কি বৈশিষ্ট্য আমি এই বক্স থেকেই পড়তে পারবো। আচ্ছা, সবার আগে তুমি চলো আমরা একটু পর্বগুলো সম্পর্কে পরিচিত হই। আজকে তো প্রথম ক্লাস, প্রথম ক্লাসে তোমাকে আগে পর্বগুলো প্রাণীগুলো সম্পর্কে, প্রাণীগুলোকে একটু ভালোবাসতে হবে, প্রাণীগুলোকে একটু চিনতে পারতে হবে। দেখো পরিফেরা, তোমার কাছে সমুদ্রের নিচে তুমি ডুব দিলা, সমুদ্রের নিচে রবি মঙ্গল বুধ 3 দিন ক্লাস হবে, রুটিন ইনশাল্লাহ কালকে সকালে আপলোড করে দিব, আজকে রাতেও ক্লাস শেষে দিয়ে দিতে পারি। এইটা একটা পরিফেরা পর্বের প্রাণী। কোন পর্বের প্রাণী? এইটা একটা পরিফেরা পর্বের প্রাণী। দেখতে পাচ্ছ তোমার কাছে সমুদ্রের নিচে ডুব দিলে এটাকে গাছ বলে মনে হবে, গাছ, কিন্তু এটা একটা প্রাণী, এইটা একটা প্রাণী। দেখতে পাচ্ছ এই প্রাণীগুলাকে আমরা অনেক আদর যত্ন করে সামনে পড়ব। দেখো এইটা একটা পরিফেরা পর্বের প্রাণী। এগুলা পৃথিবীর সবচেয়ে প্রাচীন প্রাণী। তোমাকে যদি বলে পৃথিবীর প্রাচীনতম প্রাণী কোনগুলা, পরিফেরা পর্বের এরা হলো পৃথিবীর প্রাচীনতম প্রাণী। কথাটা কি ক্লিয়ার? আচ্ছা, তুমি এদেরকে চিনলা। আচ্ছা, পরিফেরা সম্পর্কে তোমার একটা আইডিয়া হলো, জাস্ট আপাতত দেখো। তারপর নিডারিয়া পর্বের প্রাণী, আমরা কিন্তু এখনো কোনো প্রাণী সম্পর্কেই জানি না, শুধু তুমি একটা বৈশিষ্ট্য সম্পর্কে পড়লা। এই যে দেখো নিডারিয়া পর্বের প্রাণীগুলা, ওয়াও কি সুন্দর! নিডারিয়া পর্বের এই প্রাণীটাকে বলা হয় জেলিফিশ। এটাকে কি বলে? এটাকে বলে জেলিফিশ। দেখতে পাচ্ছ এই প্রাণীগুলা নিডারিয়া পর্বের প্রাণী। আচ্ছা ঠিক আছে, এরপর তুমি এই প্রাণীগুলোর সাথে পরিচিত কিনা আমি জানি না, বাট আশা করি আমরা সবাই কেঁচোর সাথে পরিচিত। এইগুলা এক একটা কেঁচো, এই কেঁচোগুলো হলো চ্যাপ্টা কেঁচো, সরি কেঁচো বলছি, কৃমি, কৃমি। এই সবগুলা হলো চ্যাপ্টা কৃমি। দেখো এগুলো প্রত্যেকটা কৃমির উদাহরণ। তোমাদেরকে ভয়ঙ্কর তাই না? এই যে দেখো কৃমি, এই যে দেখো এগুলো হলো কৃমি। এই কৃমিটা আমাদের লিভারে ঢুকতে পারে, লিভার। এই কৃমিটা মাছের পেটে হয়, টেপ ওয়ার্ম, ফিতার মতো দেখতে, এটার নাম ফিতা কৃমি। এদেরকে বলে চ্যাপ্টা কৃমি। আমরা প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদা করে জানবো। তাহলে দেখো হেলমিন্থ শব্দটা যেখানে পাবা, হেলমিন্থ, প্লাটি হেলমিন্থিস, প্লাটি মানে চ্যাপ্টা, প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা, হেলমিন্থ মানে কৃমি, তাহলে চ্যাপ্টা কৃমি। যেই পর্বটা শুধুমাত্র কৃমি দিয়ে তৈরি। আচ্ছা, এবার ভয়ঙ্কর কৃমির দিকে তাকাও, দেখেই ভয় পেতে পারো। এই যে দেখো কৃমিটা চোখের ভেতরে, চোখ থেকে কৃমিটাকে বের করা হচ্ছে, এইটার নাম চোখ কৃমি। এটাও আরেকটা কৃমির পর্ব, নেমাটোডা পর্ব। কি পর্ব? নেমাটোডা পর্ব, চোখ কৃমি। এটার নাম কি? ভয়ঙ্কর না? লোয়া লোয়া। এই কৃমির বৈজ্ঞানিক নাম কি? এই কৃমিটার বৈজ্ঞানিক নাম হলো লোয়া লোয়া। লোয়া লোয়া চোখ থেকে বের হচ্ছে। তোমার কি ভয় লাগছে না? এই যে দেখো চোখের মধ্যে এই কৃমিটা ঢুকে গেছে, ভয়ঙ্কর লোয়া লোয়া। চোখ কৃমি ভয়ানক, লোয়া লোয়া।
ব্যাপারটা তোমার এটা কাদের হয়? আফ্রিকান লোকদের হয়। এরকম চোখ থেকে কৃমি টেনে বের করে। কি ব্যাপার, তোমরা একদমই ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছ? তোমরা কি এগুলো আগে থেকেই সব জানো নাকি? আচ্ছা, তাহলে এইটা কোন পর্যায়ের, এটা কোন পর্বের প্রাণী? এটা নেমাটোডা পর্বের প্রাণী, তোমাকে আমি এটা জানিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে কৃমির সাথে তো তোমরা ভাইয়া লোয়া লোয়া বাংলাদেশিদের হয়, বাংলাদেশিদের আসলে তেমন হয় না। তোমরা তো আশা করি এই জিনিসগুলোর সাথে পরিচিত, তাই না? শামুকের সাথে পরিচিত, ঝিনুকের সাথে পরিচিত। শামুক, ঝিনুক এইগুলা কোন প্রাণী? এই যে দেখো, শঙ্খ, শঙ্খ শামুক, এগুলাকে বলে ঝিনুক। ঝিনুকের ভিতরে মুক্তা হয়। এই যে শঙ্খ শামুক, শঙ্খ ঝিনুক, এরা হলো মলাস্কা পর্বের প্রাণী। মলাস্কা, এই পর্বের প্রাণীগুলোর নাম হলো মলাস্কা। দেখো এদের সাথে কারো মিল নাই। এদের উপরে দেখো শক্ত খোলক থাকে, দেখতে পাচ্ছ? শক্ত একটা খোলক থাকে, আবরণ, তাই তো? শক্ত একটা খোলক বা আবরণ শামুক। তাহলে এরা সবাই কোন পর্বের? মলাস্কা পর্বে। তারপরে আশা করি তোমরা সবাই এইটাকে চেনো। ছোটবেলায় কেউ যদি কখনো মাটিতে খেলে থাকো, মাটিতে যদি খেলে থাকো, তাহলে এই জিনিস চেনো না এমন তো হওয়ার কথা না। এটা কি জিনিস? এইটা অ্যানিলিডা পর্বের কেঁচো। তাহলে কেঁচো কোন পর্বের? কেঁচো অ্যানিলিডা পর্বের। তাহলে মোটামুটি তুমি তোমার চারপাশে শামুক হলো মলাস্কা পর্বের, কেঁচো হলো অ্যানিলিডা পর্বের, হয়ে গেল 5-6। তারপরে 3-4 হলো কৃমি, সবগুলো হলো কৃমি। আর শুরুতে তো জেলিফিশ দেখলাই। তাহলে দেখো 1 2 3 4 5 6 মোটামুটি তুমি চারপাশেই পাচ্ছ। তারপরে সবচেয়ে কমন, পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে কি পাওয়া যায়? এই যে পোকামাকড়। ভাই ও বোনেরা, দুনিয়ার যত পোকামাকড় আছে, প্রজাপতি, মশা, মাছি, নেম এনি পোকামাকড়, কাঁকড়া, চিংড়ি, সকল পোকামাকড় আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। দেখতে পাচ্ছ? দুনিয়ার যত রকম পোকামাকড় হওয়া সম্ভব সবাই কোন পর্বের অন্তর্ভুক্ত? সবাই আর্থ্রোপোডা। কত রকম পোকামাকড় আছে তোমার হয়তো কোনো আইডিয়াও নাই। কিছু কিছু বিজ্ঞানী আছে যারা সারা জীবন শুধুমাত্র পোকামাকড় নিয়েই গবেষণা করে। ওকে, তারপর এই জিনিস তো তোমরা সবাই চেনার কথা, এই জিনিসটা সবাই চেনার কথা। এটা চিনো না সবাই? এইটা তো অন্ততপক্ষে ছোটবেলায় বইয়ে টইয়ে দেখার কথা। এটাকে কি মাছ বলা হয়? স্টারফিশ। দেখো তারার মতো, এই যে স্টারফিশ, এটার নাম তারা মাছ। হোয়াট ইজ তারা মাছ? তারা মাছ হলো একাইনোডার্মাটা। তারা মাছ কি? তারা মাছ একাইনোডার্মাটা। তারা মাছ হলো, তারা মাছ হলো একাইনোডার্মাটা। তো দেখো তো, আমরা যে পর্বগুলোর কথা বলছিলাম, তুমি বেশিরভাগ প্রাণী চিনো। আর করডাটা তো তুমি নিজেই তো করডাটা। তাহলে চলো তো, তোমাকে আমি প্রাণীগুলোর সাথে একটার সাথে আরেকটার তোমাকে জাস্ট একটু পরিচয় করাই দিলাম। এবার আমরা ওদের মধ্যে পার্থক্যগুলা বোঝার চেষ্টা করব। বুঝাতে পারলাম তো? তোমরা আশা করি এই জিনিসটার সাথে অলরেডি পরিচিত এসএসসি লাইফ থেকেই, যে অনেকগুলো কোষ, আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম এককের নাম হলো কোষ। অনেকগুলো কোষ যখন একসাথে দলবদ্ধভাবে থাকে, তখন সেই কোষগুলা যখন একসাথে থাকবে, যখন তারা একই কাজ করবে, তখন সেই কোষগুলোকে আমরা কি বলবো? টিস্যু। অনেকগুলা কোষ সংঘবদ্ধ হয়ে কি তৈরি করে? টিস্যু। অনেকগুলা টিস্যু একসাথে, ধরো এইটা একটা টিস্যু, এইটা একটা টিস্যু, এইটা একটা টিস্যু, এইটা একটা টিস্যু, এরা প্রত্যেকেই হলো টিস্যু। অনেকগুলো টিস্যু একসাথে কি তৈরি করে? অঙ্গ। যেমন তোমার হার্ট, যেমন আমাদের চোখ, যেমন আমাদের ব্রেইন, প্রত্যেকটা একটা অঙ্গ। যেমন তোমার হাত, এটা একটা অঙ্গ। হাতের মধ্যে কয়েক রকম টিস্যু আছে, আবরণী টিস্যু, পেশি টিস্যু, হাড্ডি টিস্যু, রক্ত টিস্যু, স্নায়ু টিস্যু, সব রকম টিস্যু মিলে আমাদের একটা অঙ্গ বা হাত তৈরি হয়েছে। অনেকগুলো অঙ্গ একসাথে মিলিত হয়ে তৈরি করে একটা তন্ত্র। ভাইয়া কিরকম? অনেকগুলো অনেকগুলো অঙ্গ একসাথে মিলে তৈরি করে একটা তন্ত্র। তাহলে অনেকগুলো কোষ
এন সংখ্যক কোষ একসাথে মিলে তৈরি করে টিস্যু, এন সংখ্যক টিস্যু একসাথে মিলে তৈরি করে অঙ্গ, একটা অঙ্গ তৈরি করে তন্ত্র। বুঝতে পেরেছি? তাহলে আমাদের শরীরের গাঠনিক এককের সর্বনিম্ন স্তরের নাম কোষ, সর্বোচ্চ স্তরের নাম তন্ত্র। তাহলে তোমাকে যদি আমি বলি কারো শরীরে টিস্যু আছে, তার মানে কি? তার শরীরে অবশ্যই কোষ আছে। আমি যদি তোমাকে বলি কারো শরীরে তন্ত্র আছে, তার মানে কি? অবশ্যই তার শরীরে অঙ্গ আছে, টিস্যু আছে, কোষ আছে। কিন্তু আমি যদি বলি কারো শরীরে শুধুমাত্র টিস্যু আছে, এইটা দ্বারা কি বোঝায়? এইটা দ্বারা বোঝায় ওর শরীরে শুধু কোষ আছে আর টিস্যু আছে, কিন্তু ওর শরীরে অঙ্গ নাই, ওর শরীরে তন্ত্র নাই। কথাটাকে বোঝাতে পারলাম? জিনিসটা কি বুঝতে পেরেছো? যেগুলো উন্নত প্রাণী, আমরা যারা উন্নত প্রাণী, যেমন মানুষ, তোমার তোমার বলো তো তোমার অঙ্গ আছে না নাই? বলো তো তোমার অঙ্গ আছে না নাই? আগে এটা বলো, অঙ্গ আছে না নাই? তাহলে তুমি এই জায়গায় লেখো সংগঠন মাত্রা, হেডলাইন লিখো, হেডলাইন লিখো সংগঠন মাত্রা। কার, কে কত উন্নত লেভেলের, উপরে হেডলাইন লিখো সংগঠন মাত্রা। হেডলাইন লিখো, লিখে কমেন্ট করো ডান। সংগঠন মাত্রা, কয়টা সংগঠন মাত্রা হতে পারে? 4টা। কোন কোন? কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র। মনে রাখতে হবে যে, ফেসবুকে সবাই দেখতে পাচ্ছ? ওকে, মনে রাখতে হবে নেমাটোডা এর তন্ত্র আছে, তন্ত্র। বাকি সবার, যদি নেমাটোডার তন্ত্র থাকে তাহলে বাকি সবার তন্ত্র আছে, এরা সবাই উন্নত। প্লাটিহেলমিনথিসের তন্ত্র নাই, ওর আছে শুধু, ওর আছে অঙ্গ, কোষ, টিস্যু, অঙ্গ। ওর আছে শুধু টিস্যু আর ওর আছে শুধু কোষ। দেখো আস্তে আস্তে যে জিনিসটা উন্নত হচ্ছে, তাহলে পরিফেরার শুধুমাত্র কোষ থাকে, ওর শরীরে টিস্যু তৈরি হয় না। নিডারিয়ার শরীরে টিস্যু তৈরি হয় কিন্তু অঙ্গ তৈরি হয় না। প্লাটিহেলমিনথিসের অঙ্গ তৈরি হয়, তারপর নেমাটোডার তন্ত্র তৈরি হয়, সেখান থেকে সবার তন্ত্র থাকে। ব্রেনের মধ্যে ঢুকলো কিনা? ভাইয়া এই পড়াটা কোথায় আছে? বইয়ের পড়া। এগুলো যারা মুখস্থ করে তারা বোকা। একদম চ্যাপ্টারের শুরুতে আমরা প্রথম দিকে তোর মনে হতে পারে যে ভাইয়া এগুলো এভাবে পড়ানো হচ্ছে কেন, কিন্তু যখন এইটা পুরাটা পড়া হয়ে যাবে তুমি বলবা যে ভাইয়া অনেক সহজ হয়ে গেল। তাহলে দেখো এইটা কত নাম্বার পেজে আছে, কত নাম্বার পেজ, সংগঠন মাত্রা টপিকটা বের করে ফেলো। এই চ্যাপ্টার শেষ হতে 4টা বা 5টা ক্লাস লাগবে, 4টা বা 5টা ক্লাস লাগবে, কারণ চ্যাপ্টারটা কিন্তু বড়। তোমরা চ্যাপ্টারটাকে ছোট বলে মনে করো না, চ্যাপ্টারটা কিন্তু বেশ কঠিন, বেশ বড়, পড়তে গেলে হারিয়ে যেতে পারো। তুমি যদি মনে করো যে ভাই চ্যাপ্টারটা আসলে শেষ করে দেন ঘাটাঘাট, আমি তো ঘাটাঘাট শেষ করে দিতে পারি, কিন্তু তুমি ধরা খেয়ে যাবে। তাহলে দেখো সংগঠন মাত্রা দেখতে পাচ্ছ? সংগঠন মাত্রা কি? কোষীয় সংগঠন, শুধু কোষ থাকে কার? পরিফেরা। টিস্যু থাকে কার? নিডারিয়া। অঙ্গ থাকে কার? প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস। আর নেমাটোডা থেকে সবার কি? তন্ত্র থাকে। পারবো কিনা? ডান। সবাই বলো ব্রেনের মধ্যে ঢুকলো কিনা? ও ভাই বোনেরা, ব্রেনের মধ্যে ঢুকলো কিনা? ভেরি গুড। এইবার তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। তুমি যদি আমাকে মাঝ বরাবর কেটে দাও, দেখো আমি 2 ভাগে ভাগ হয়ে গেলাম এবং সমান 2 ভাগে ভাগ হব। ধরো আমার ডান পাশ আর বাম পাশ তো মোটামুটি দেখতে একই রকম। তো যে সকল প্রাণীকে এই রকম, যে সকল প্রাণীকে, ধরো প্রাণীটা হলো এইটা, ধরো এইটা একটা প্রাণী, এই প্রাণীটাকে তুমি মাঝ বরাবর কেটে দিয়ে 2 ভাগ করে দিলা, 2 পাশে সমান হয়ে গেল, এটাকে বলা হয় প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা, সমান ভাগে ভাগ করা, এটাকে বলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। অর্থাৎ প্রাণীটাকে আমরা এক মাঝখানে কেটে 2 পাশে সমান ভাগে ভাগ করা যায়, এই পাশ আর এই পাশ সমান। এটাকে কি বলে? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। যেমন একটা প্রজাপতি, আশা করি বুঝতেই পারো, একটা প্রজাপতি, তুমি একটা প্রজাপতিকে মাঝ বরাবর কাটলে 2 পাশে সমান ভাগে ভাগ হবে না?
একটা প্রজাপতি, প্রজাপতি গেল কোথায়? বা এই প্রাণীগুলা দেখো, দেখো হুবহু এই যে পোকাটা, তাকায় দেখো তো, এই পোকাটা প্রজাপতি, এই পোকাটা এইভাবে কাটো, দেখো সমান দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এই পোকাটাকে মাঝ বরাবর কাটো, সমান এটার নাম হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। বেশিরভাগ প্রাণীতেই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা পাওয়া যায়, বেশিরভাগ প্রাণীতে, যাদেরকে মাঝ বরাবর কাটলে সমান দুই ভাগে ভাগ হয়ে যায়। কিন্তু দেখি তো, তুমি আমারে বলো তো, এইটা পুরাটাই হলো একটা প্রাণী, এই পুরাটাই একটা প্রাণী, এইটার এমন কোন জায়গা আছে যেই জায়গাতে কাটলে এই পাশের এই পাশ সমান হবে? কোনোভাবেও তুমি কেটে এইটাকে এই পাশ ওই পাশ সমান করতে পারবা না। পরিফেরা পর্বের যে প্রাণীগুলো আছে এইগুলো এক একটা দেখতে এক এক রকমের। দেখো এই পরিফেরা পর্বের প্রাণীগুলা দেখো, এই যে এইটা এক একটা দেখতে এক এক রকমের। তুমি যেমনে ইচ্ছা তেমনে কাটো, এগুলো আসলে অনিয়মিতভাবে বৃদ্ধি পায়, তুমি কোনোভাবেই কেটে সমান তৈরি করতে পারবা না। সেজন্য পরিফেরা পর্বের প্রাণীগুলাকে আমরা কি বলবো? পরিফেরা পর্বের প্রাণী। আমরা উপরে হেডলাইন দিব প্রতিসাম্যতা, লিখো প্রতিসাম্যতা, লিখে ফেলো। তাহলে পরিফেরা পর্বের প্রাণীরা অপ্রতিসাম্য, শব্দটা লিখে ফেলো, পরিফেরা পর্বের প্রাণীরা অপ্রতিসাম্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে ওকে ডান। তাহলে আমি বলেছি বেশিরভাগ প্রাণী দ্বিপার্শ্বীয়, ব্যতিক্রম কারা কারা? ব্যতিক্রম, আচ্ছা, ব্যতিক্রম হলো নিডারিয়া পর্বের প্রাণীগুলা। দেখো এই নিডারিয়া পর্বের প্রাণীগুলাকে সমান ভাগে ভাগ করতে এইভাবে কাটতে হয়। দেখো তো, একটা এইভাবে, একটা এইভাবে, কারণ এই প্রাণীগুলো আসলে এমন ভাবে সাজানো থাকে, ওদেরকে এইভাবে কাটতে হয়। তুমি যদি এটাকে একটা বৃত্ত কল্পনা করো, তাহলে এইগুলা হলো বৃত্তের ব্যাসার্ধ। এই ধরনের, এই ধরনের প্রতিসাম্যতাকে বলে রেডিয়াল, রেডিয়াল সিমেট্রি। এই ধরনের প্রতিসাম্যতাকে বলা হয় রেডিয়াল সিমেট্রি বা অরীয় প্রতিসাম্য। দুই ভাবে স্লাইস করা, এটার নাম কি? অরীয় প্রতিসাম্য। এটা কাদের ক্ষেত্রে হয়? হাইড্রা বা নিডারিয়া পর্বের প্রাণীগুলাকে। দেখতে পাচ্ছ ছবিটা, এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই অক্ষ বরাবর, ভেরি গুড। এই যে দেখো এখানে ছবি দেওয়া আছে, এক্স এবং ওয়াই অক্ষ বরাবর এইভাবে কাটলে প্রত্যেকটা টুকরাকে তুমি সমান টুকরা আকারে পাবা। তাহলে এটাকে আমরা লিখব অরীয় প্রতিসাম্যতা। এই জায়গায় তুমি লিখবা অ রি ও, অ রি ও। সবাই ফেসবুকে দেখতে পাচ্ছ কিনা? ফেসবুকে অরিও 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 অরিও, ভেরি গুড। বাকি সব জায়গায় তুমি বসায় দাও দ্বি পার্শ্বীয়, দ্বিপার্শ্বীয়, 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 সব জায়গায় দ্বি বসায় দাও। শুধু এই জায়গায় দেখো তো, আমি একটা ছোট্ট ফাঁকা রেখেছি, একাইনোডার্মাটা। তো একাইনোডার্মাটার ছবিটা তোমাকে দেখতে হবে, ওটাও এই বেটার মতো, এই যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য না এটা, ওটাও রেডিয়ালের মতো। আমি তোমাকে দেখাচ্ছি ওইটা কিভাবে কাটতে হয়। এইটার নাম দ্বি অরীয় প্রতিসম। দেখো এই যে তারা মাছ, তারা মাছটা দেখতে কেমন? তারা মাছ পঞ্চ অরীয়, দ্বি অরীয়তে না পঞ্চ। এই যে দেখো এই তারা মাছটাকে কিভাবে কাটে, তারা মাছটাকে দেখো কিভাবে কাটলে এটা টুকরা হবে। তাকায় দেখো তো, একাইনোডার্মাটা তারা মাছ, এইটা একটা টুকরা, এইটা একটা টুকরা, যেভাবে আমরা পিৎজা কাটি, এইটা একটা টুকরা।
দেখো তাহলে প্রত্যেকটা টুকরা এক করা সম্ভব। এইটাকে বলে দ্বি অরীয় না, এটাকে বলে পঞ্চ অরীয় প্রতিসম। এটার নাম কি? পঞ্চ অরীয়। তুমি বলো ভাই অরীয় মানে কি? পঞ্চ অরীয় প্রতিসাম্যতা। দেখো তো বুঝতে পারলাম কিনা? কারণ কি, এটাকে তুমি একটা বৃত্ত কল্পনা করো, বৃত্তের প্রত্যেকটা ব্যাসার্ধ বরাবর যেটা, সেটাকেই বলে অরীয় বা রেডিয়াল। 5টা ভাগে, এটার নাম পঞ্চ অরীয় প্রতিসাম্যতা। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে অরীয় প্রতিসাম্য কোনটা, নিডারিয়া, পঞ্চ অরীয় প্রতিসাম্য কোনটা, একাইনোডার্মাটা, পারবো কিনা? কথাটা কি বুঝতে পারলা সাফিন ওয়ারিশ? ঠিক আছে। তামিম সাকিব, আতাউলের পুরো নাম কি যেন? ওই দিন বলেছিল, আমি তো ভুলে গেছি ওর পুরো নাম কি যেন। ভেরি গুড। তাহলে প্রতিসাম্যতা, ভাইয়া এই পড়াটা কোথায় আছে বইয়ের? দেখো এটাও বইয়েরই পড়া, বইয়ে সুন্দর করে এই কথাগুলো একটা পেজে দেওয়া আছে, আমি তোমাকে সেই জায়গাটা দেখাই দিচ্ছি, একটু মনে রাখতে হবে আর কি। এই যে, তাহলে প্রতিসাম্যতা, তাকায় দেখো, প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা মোটামুটি সকল প্রাণী দ্বিপার্শ্বীয় প্রতিসম। অরীয় প্রতিসাম্য কারা কারা? আমরা বলেছি অরীয় প্রতিসাম্য হলো নিডারিয়া পর্বের প্রাণীরা। নিডারিয়া তুমি পাশে লিখে রাখো, নিডারিয়া পর্বের প্রাণী, যে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, এরা নিডারিয়া পর্বের প্রাণী। তারপরে আমরা বলেছি পঞ্চ অরীয় প্রতিসম কারা, বলে দিলাম কারা কারা দ্বিপার্শ্বীয় প্রতিসম, মোটামুটি সবাই, সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসম। তারপরে দেখো এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, অপ্রতিসাম্য কারা? আমরা বলেছি পরিফেরা পর্বের প্রাণীগুলা, স্পঞ্জগুলা। এখানে পঞ্চ অরীয়টা আলাদা করে বলা নাই, তোমাকে এটা, ওকে, তোমাকে এটা আলাদা করে খেয়াল করতে হবে। এখানে একটা এক্সট্রা দেওয়া আছে যেটা নাম দ্বি অরীয় প্রতিসম, এটা এক্সট্রা একটু কষ্ট করে মনে রাখতে হবে, এটা এক্সট্রা এমসিকিউ, এটা পরবর্তীতে যখন পড়বো আবার জানবো। টিনোফোরা, এটা একটা মাইনর পর্ব, 33টা পর্বের মধ্যে এটা একটা পর্ব। এই পর্বটা দ্বি অরীয়। দ্বি অরীয় মানে অরীয় তো এইভাবে এক্স ওয়াই বরাবর, এটা আরো একটা স্লাইস, আরো একটা স্লাইস করে এক্সট্রা, দ্বি অরীয় প্রতিসম। বাট আমরা আজকে কি কি পড়লাম? সংগঠন মাত্রা পড়লাম, প্রতিসাম্যতা পড়লাম, পরিপাকতন্ত্র আছে নাকি নাই সেইটা আমরা পড়লাম। 3টা বৈশিষ্ট্য পড়া হয়ে গেল। জিনিসটা এখন তোমাকে যদি আমি বলি পরিফেরা পর্বের 3টা বৈশিষ্ট্য বলো, দেখো তো তুমি বলতে পারবা কিনা? পরিফেরা পর্বে শুধুমাত্র কোষ থাকে, এখানে কোষীয় মাত্রার সংগঠন থাকে, টিস্যু অঙ্গতন্ত্র থাকে না, তুমি এই কথাটা বলতে পারবা। 2 নম্বর কথা বলতে পারবা, এটা অপ্রতিসম, এটাকে কোনোভাবেই সমান ভাগে ভাগ করা যায় না। 3 নম্বরে তুমি বলতে পারবা এদের কোনো পরিপাক তন্ত্র বা পরিপাক নালী নাই। একইভাবে তোমাকে যদি আমি বলি একাইনোডার্মাটার 3টা বৈশিষ্ট্য বলো, তুমি কিন্তু বলতে পারবা একাইনোডার্মাটা, আমরা প্রথমে সংগঠন মাত্রা, এটার কিন্তু অঙ্গতন্ত্র সবই আছে। একাইনোডার্মাটা পঞ্চ অরীয় প্রতিসম, কারণ আমরা একটু আগে ছবি দেখলাম, এটাকে পিৎজার মতো করে কাটা হয়, এই যে পিৎজার মতো করে কাটা হয়, এটার নামই হলো পঞ্চ অরীয় প্রতিসম। এগুলো মুখস্থ করে লাভ নাই। এই যে তারা মাছটাকে তুমি কিভাবে ছোট ছোট টুকরায় ভাগ করবা, দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ হাউ তুমি এটাকে ছোট ছোট টুকরায় ভাগ করবা। ঠিক আছে, কথা বুঝতে পারলাম। এবং এটার পরিপাক নালী নাই। তাহলে কেমন শুরু করলাম আমরা চ্যাপ্টারটা? তোমরা নিজেরা একা একা পড়েছো না? আগে বলো তো, সবাই আমাকে বলো, চ্যাপ্টারটা তোমরা নিজেরা পড়া শুরু করেছো কিনা? সবাই তো শুরু করে দেওয়ার কথা। জিনিসটা আজকে যতটুকু পড়লাম, যারা শুরু করো নাই খুবই ভালো, তারা তো আমার সাথে শুরু করলাম। আমরা যখন চ্যাপ্টারটা শেষ করব, তুমি এই চ্যাপ্টারটাকে আগে যেভাবে দেখতা, এখন কিন্তু তুমি সেটাকে সেভাবে দেখবা না। তুমি দেখা যাবে যে এই চ্যাপ্টারটাকে আগের চেয়ে বেটার অবস্থায়, আগের চেয়ে তুমি দেখবে অনেক কিছু তুমি বুঝে বুঝেই মনে রাখতে পারছো, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এই চ্যাপ্টারটাতে ভাই কোন কোন টপিকগুলো মুখস্থ লাগবে একটু বলে দেন, আজকে এখনই বলে দিব। চ্যাপ্টারটা তো অনেক বড়, অনেক কিছুই তোমাকে পড়তে হবে এই চ্যাপ্টারে। প্রত্যেকটা বৈশিষ্ট্য থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, সিকিউ। পরাগ দিব্য, ওর একটু বায়োলজি কঠিন লাগে, বাট আমি তোমাকে বলবো যে ক্লাসগুলো নিয়মিত করো। পরাগ, তুমি কোন কলেজ? পরাগ, আজকের মতো আমরা পরাগ এসডি, 2জন পরাগ আছে আমাদের, একজন পারাগ একজন পরাগ। আমার মনে হয় যে আজকে আমরা অনেকটুকু পড়লাম, ওভারঅল চ্যাপ্টারটার উপরে আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম। আজকের মতো আমরা এখানে শেষ করব। ঠিক আছে নাতাশা ভাই, আজকে বায়োলজি এক্সাম ছিল, জোস হয়েছে, সব কমন, থ্যাংক ইউ, ভেরি গুড। রাঙামাটি গভর্নমেন্ট কলেজে পরাগ, তুমি আমাদের সাথে লেগে থাকো পরাগ, হাল ছাড়বা না।
এইচএসসি কিন্তু খুবই কঠিন পথ, বায়োলজি কিন্তু অনেক কঠিন। যদি কেউ বলে বায়োলজি জাস্ট মুখস্থ করবা, মুখস্থ করে একদমই হবে না তা না, হবে, কিন্তু তুমি কোনোদিনই ভালো করতে পারবে না। মেইন পরীক্ষায় তুমি কখনোই খুব ভালো করতে পারবে না, অ্যাভারেজ একটা রেজাল্ট হবে আর 8-10 জনের মতো। মনে রাখবে ভর্তি পরীক্ষায় কিন্তু অ্যাভারেজরা খুব অ্যাভারেজ রেজাল্ট করে, কোনো মতে চান্স পেয়ে জীবন পার করে। ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে তোমাকে এক্সট্রা অর্ডিনারি ভালো করে পড়তে হবে। দিস ইজ দ্য ট্রুথ, পড়াটা গভীর হতে হবে। ঠিক আছে, তো নাতাশা মেগা এক্সামের রেজাল্ট আগামীকালকে দিব। গতকালকে অ্যাভেলেবল ছিলাম না, আগামীকালকে ইনশাল্লাহ প্রত্যেকটা মেগা এক্সামের রেজাল্ট দিয়ে দিব আমি। ঠিক আছে, ওকে। সাইকেল 1-এর বই নাই, প্রবলেম হবে কি? না, প্রবলেম হবে না, চিন্তা করার কোনো কারণ নেই। আবারও বলে দিচ্ছি, বই আমরা 12 তারিখে প্রোভাইড করব। 12 তারিখ তোমাদের সাথে, 12 তারিখ ইনশাল্লাহ বই হাতে পাওয়ার কথা, 2-1 দিন তারপরে এদিক সেদিক হতে পারে, প্লাস মাইনাস ধরে রাখো। বাট এই চ্যাপ্টারে 3 থেকে 4টা ক্লাস হতে তো সবাই তোমরা ইনশাল্লাহ বই পেয়ে যাবা। তো আজকের মতো আমরা অনেকটুকু পড়া শুরু করলাম। কালকে আমরা এই পুরো বক্সটা ফিল আপ করার চেষ্টা করব এবং আরও 2-3টা পর্ব পড়ার চেষ্টা করব। ঠিক আছে, একটা চ্যাপ্টার শেষ করতে করতে আরেকটা চ্যাপ্টার ভুলে যায়, এটা খুবই স্বাভাবিক। এটা শুধু তুমি না, পৃথিবীর প্রত্যেকটা মানুষ একটা চ্যাপ্টার শেষ করতে করতে আগের চ্যাপ্টারটা ভুলে যাবে। কিন্তু এই যে পড়াটা পড়ে রাখছো, তোমার ব্রেনে এটা কিছু না কিছু সেট হয়ে থাকছে, অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকতে, সেটা তুমি সামনে পরীক্ষার সময় বুঝতে পারবা। একদম না পড়ার চেয়ে চ্যাপ্টার পড়ে ভুলে যাওয়া 1000 গুণ ভালো। বুঝাতে পেরেছি নাতাশা? সো থ্যাংক ইউ সো মাচ ছোট্ট ভাই বোনেরা। আমার মনে হয় যে আমরা আজকের মতো এখানে শেষ করি, তোমরা রাতের খাওয়া দাওয়া করো। পরশু দিন তোমাদের সাথে আবার দেখা হবে, কালকে সকালবেলা সবাইকে রুটিন আপলোড দিয়ে দেব। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।